রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে চীনের দিকে ঝুঁকছে ভারত। চলতি মাসেই বেইজিং সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। পাকিস্তানের 6 যুদ্ধ বিমান ধ্বংসের দাবিকে ভারতের কল্পনা হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তান বিমান বাহিনীতে এবার যুক্ত হল চীনের শক্তিশালী J-10 অ্যাটাক হেলিকপ্টার, শঙ্কিত ভারত। নেতানিয়াহুর সমগ্র গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ গোটা ইসরায়েলে। অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা জার্মানির। পাকিস্তানের রোববার সেনা অভিযানে নিহত আরও 14 ভারতপন্থী সন্ত্রাসী। পাকিস্তান এয়ারফোর্সে যুক্ত হয়েছে চীনের শক্তিশালী J-10ME নামক অ্যাটাক হেলিকপ্টার। রাতের অন্ধকারেও নিশানায় নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম এই হেলিকপ্টার। J-10C যুদ্ধ বিমানের পর চীনের J-10ME নামক অ্যাটাক হেলিকপ্টার যুক্ত হওয়ায় নতুন করে চিন্তায় পড়েছে চীন পাকিস্তানের চিরশত্রু ভারত। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মোকাবেলায় চলতি মাসের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেইজিং সফর করার কথা। ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, যে সময় মোদীর চীন সফর করার কথা ঠিক তার আগে শত্রু দেশ পাকিস্তান বায়ুসেনাকে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে শক্তিশালী করা ভারতের পিঠে ছুরি মারাল শামিল। পাকিস্তানকে যে অ্যাটাক হেলিকপ্টার দিয়েছে চীন, সেটি চীনা আর্মি ব্যবহার করে থাকে। জটিল যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে চীন নির্মাণ করেছে এই হেলিকপ্টারটি। সবর বিশ্লেষকরা একে বিশ্বের সেরা হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের AH-64 অ্যাপাচি এবং রাশিয়ার AM-28 হ্যাভকের সাথে তুলনা করে থাকেন। পাকিস্তানে যে হেলিকপ্টারটি সরবরাহ করেছে চীন, তাতে রয়েছে দুটি অত্যাধুনিক WZ-9G টার্বো শ্যাফট ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিনের ক্ষমতা 1500 হর্স পাওয়ারের সমান। উঁচু পাহাড়ি এলাকা থেকে শুরু করে উষ্ণ মরুভূমি কিংবা ধুলোবালিপূর্ণ এলাকায় সফল অভিযান পরিচালনা করতে পারে J-10ME। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান বিদ্রোহ কবলিত এলাকায় অভিযান পরিচালনার জন্য পাকিস্তান সংগ্রহ করেছে এসব হেলিকপ্টার। এতে রয়েছে মিলিটারি ওয়েভ রাডার, ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম এবং পাইলটদের জন্য হেলমেট মাউন্টেন ডিসপ্লে সিস্টেম। একসাথে একাধিক অস্ত্র নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে এটি। চীনের চাংহে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তৈরি করেছে এই হেলিকপ্টারটি। গত জুলাই মাসে পাকিস্তান আর্মি প্রথম হাজির করে চীন থেকে সংগ্রহ করা J-10ME হেলিকপ্টার। এরপর সার্ভিসে যুক্ত হওয়া উপলক্ষে গত 2 আগস্ট অনুষ্ঠানের আয়োজন করে পাকিস্তান এয়ারফোর্স। সেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। ইউরেশিয়ান টাইমসের খবরে বলা হয়েছে, পাকিস্তান চীন থেকে মোট 50 থেকে 60টি J-10ME হেলিকপ্টার সংগ্রহ করবে। পাকিস্তান এর আগে তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র 2020 সালে তুরস্কের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কারণে পাকিস্তানকে তুরস্ক সরবরাহ করতে পারেনি সেসব হেলিকপ্টার। দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তান 2022 সালে তুরস্কের সাথে চুক্তি বাতিল করে চীনের সাথে চুক্তি করে J-10ME হেলিকপ্টার সংগ্রহের। চলতি বছর পাকিস্তান প্রথম ডেলিভারি পেল এসব শক্তিশালী এই হেলিকপ্টারের, যা তাদের বিমান বাহিনীকে আরেক ধাপ শক্তিশালী করল। মে মাসের যুদ্ধে ভারত পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে শনিবার দাবি করল ভারতের বিমান বাহিনী প্রধান। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই দাবিকে পাকিস্তান স্বপ্ন বা কল্পনা হিসেবে আখ্যায়িত করেছে। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রোববার এক বিবৃতিতে বলেন, ভারত হয়তো কল্পনা থেকে এতদিন পর এই দাবি করছে। যুদ্ধের 3 মাস পর ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই ধরনের দাবি নিয়ে হাসি তামাশা চলছে নেট মাধ্যমে। অনেক বিশ্লেষকের মতে, যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে শোচনীয় পরাজয় নিয়ে ভারত এখন পর্যন্ত নানাভাবে কুপকাত হচ্ছে দেশে এবং বিদেশে, তাই একটি মিথ্যা তথ্য তারা বাজারে ছাড়ল, যাতে এই নিয়ে নতুন আলোচনা ও বিতর্ক চলতে পারে। শনিবার বেঙ্গালুরে ভারতীয় বিমান বাহিনী প্রধান মার্শাল AP সিং দাবি করেন, তারা তাদের S-400 মিসাইল সিস্টেমের সাহায্যে পাকিস্তানের 6টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। তবে এসব যুদ্ধ বিমানের নাম এবং কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করেননি তিনি।
ভারতের দখলে থাকা কাশ্মীরের পেহেলগাঁওয়ে 22 এপ্রিল সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে 6 মে মধ্যরাতের পর ভারত হামলা চালায় পাকিস্তানে। সাথে সাথে পাকিস্তান পাল্টা হামলা চালায় ভারতে। হামলায় 7 জুন সকাল 5টার মধ্যেই পাকিস্তান ফেলে দেয় ভারতের 6টি যুদ্ধ বিমান। এর মধ্যে 3টি ছিল মূল্যবান রেফালে ফাইটার জেট। পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার খবর ছবি সহ তখনই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। কিন্তু যুদ্ধ শেষ হবার 3 মাসের মধ্যে কখনো ভারত দাবি করেনি পাকিস্তানের যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার কথা। 3 মাসের মাথায় তাদের এই ধরনের দাবি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর কৌতূহল। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর জন্য পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার কারণে ভারতের ক্ষতি হয়েছে 4 বিলিয়ন রুপি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আকাশ সীমা বন্ধ করার কারণে প্রতিদিন ভারতের 100 থেকে 150টি বিমান ক্ষতির মুখে পড়েছে। 22 এপ্রিল পেহেলগাঁও হামলার জেরে 24 এপ্রিল থেকে পাকিস্তান তাদের আকাশ সীমা বন্ধ করে দেয় ভারতীয় বিমানের জন্য। এর নিষেধাজ্ঞা চলে 30 জুন পর্যন্ত। ভারত এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে দাবি করা হয়েছে, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে ভারত বর্তমানে চীনের দিকে ধাবিত হচ্ছে। 7 বছরের মাথায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো চলতি মাসের শেষে চীন সফরে যাচ্ছেন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন উপলক্ষে মোদী এই সফর করলেও এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের উন্নতি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ চলছে। এদিকে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র গালমন্দ চলছে ভারতীয় গণমাধ্যমে। ট্রাম্পকে পাগল, পাগলা, জগাই, অর্থ পিচাস ব্যবসায়ী, প্লেবয় সহ নানা ধরনের অভিধায় আখ্যায়িত করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে। মুখরোচক নানা ঘটনা হাজির করা হচ্ছে তার নারী কেলেঙ্কারির বিষয়ে। অথচ এই ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী করার জন্য ভারতীয় উগ্র হিন্দুরা পূজা অর্চনা পর্যন্ত করেছে। পাকিস্তানের বেলুচিস্তানের আফগান সীমান্তে রোববার সেনা অভিযানে নিহত হয়েছে ভারতপন্থী আরও 14 সন্ত্রাসী। তারা ফিতনা আল খারিজি নামক জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। জব জেলার শামবাজা এলাকায় অভিযানে নিহত হয়েছে তারা। এ নিয়ে টানা 2 দিনের সেনা অভিযানে নিহত হল ভারতপন্থী 47 জন সন্ত্রাসী। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, ভারতপন্থী এসব সন্ত্রাসী আফগান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা পরিচালনা করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। ISPR অভিযোগ করেছে, ভারতপন্থী এসব সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অভিযানে একই এলাকায় নিহত হয়েছে কমপক্ষে 33 জন ভারতপন্থী সন্ত্রাসী। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, ফিতনা আল খারিজিকে চিরতরে নির্মূলের লক্ষ্যে স্যানিটাইজেশন অপারেশন নামক অভিযান চলছে। তারা নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে। নেতানিয়াহুর সমগ্র গাজা দখলে নেবার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার থেকে ইসরায়েলে শুরু হয়েছে গণবিক্ষোভ। রাজধানী তেল আবিব থেকে গোটা ইসরায়েলের সব শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে সব জিম্মিদের নিরাপদে গাজা থেকে ফিরিয়ে আনার। বিক্ষোভ আয়োজকরা জানান, সমগ্র গাজা দখলের অভিযান শুরু হলে কোনো জিম্মি আর জীবিত ফেরত আসবে না। বিক্ষোভকারীরা ইসরায়েল আর্মির প্রতি আহ্বান জানিয়েছে নেতানিয়াহুর আদেশ অমান্য করার জন্য। শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহুকে অনুমতি দেয় গোটা গাজা দখলে নেবার লক্ষ্যে অভিযান শুরু করার। নেতানিয়াহুর পরিকল্পনা, গোটা গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিদের নির্দিষ্ট একটি এলাকায় বন্দী শিবিরে আবদ্ধ করে রাখা। তারা সেখানে সর্বদা ইসরায়েলি সেনা পাহারায় থাকবে। গাজার অন্য এলাকায় কোনো ফিলিস্তিনি থাকবে না। মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে গাজার সমস্ত ভবন। ফলে সেখানে হামাস আর কোনো অবস্থাতেই অবস্থান করতে পারবে না কোথাও। নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়নের এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে, তবে ইসরায়েল আর্মি সমগ্র গাজা স্থায়ীভাবে দখলের বিপক্ষে। এদিকে জার্মানি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেতানিয়াহুর সমস্ত গাজা দখলের পরিকল্পনা শুক্রবার সিকিউরিটি ক্যাবিনেটে পাশ হবার পর শুক্রবারই এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। যুক্তরাষ্ট্রের পর জার্মানি হল ইসরায়েলের কাছে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। জার্মানির সাবেক চ্যান্সেলর হিটলার ইহুদিদের বিরুদ্ধে নিধন অভিযান পরিচালনা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে। সেই প্রায়শ্চিত্ত বোধ থেকে
থেকে অনেক দিন ধরে জার্মান সরকার ইসরায়েলকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে বিনা প্রশ্নে। তবে বর্তমানে গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জার্মানি। এবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যদের বিরুদ্ধে অভিযানে নেমেছে ইরান। তেহরানের জালে এক অভিযানে ধরা পড়েছে 20 ইসরায়েলি গুপ্তচর। বন্দী সব ইসরায়েলি গুপ্তচরদের নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের ধরতে সাঁড়াশি অভিযান চালায় ইরান। এতে 20 গুপ্তচরকে আটক করার দাবি করেছে দেশটির বাহিনী। ইরানের বিচার বিভাগ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে 20 মোসাদ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে বিচার বিভাগ সতর্ক করে বলেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করা হবে। ইরান রুজবেহ ভাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তিনি জুন মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এরই মধ্যে নতুন করে গুপ্তচর আটকের খবর দেশটিতে সাড়া ফেলেছে। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি তেহরানে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া 20 সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তিনি অবশ্য মুক্তি দেওয়াদের সংখ্যা উল্লেখ করেননি। ইরানি গণমাধ্যমে জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টদের প্রতি কোনো ছাড় দেবে না এবং দৃঢ় রায় দিয়ে সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে। তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পরে দোষীদের সম্পূর্ণ বিবরণ প্রকাশ করা হবে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর এই বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আটক হয়েছে কয়েকশো, কিন্তু তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করছে না ইরান। এদিকে ফিলিস্তিনের নিরীহ নারী, পুরুষ, শিশুদের বোমা ও গুলি করে হত্যা করেও ক্ষান্ত হয়নি ইসরায়েলি সেনাবাহিনী। কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার ইসরায়েল। গাজাবাসীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রেডরিশ মের জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানির ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত 2 বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানির সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রেডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে তাতে কিভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দী ইসরায়েলি জিম্মিদের কিভাবে মুক্ত করা সম্ভব হবে তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে। ইসরায়েল সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে নতুন এক সুপরিকল্পিত সামরিক অভিযান চালাতে যাচ্ছে। 5 মাস ব্যাপী এই অভিযানের লক্ষ্য গাজার নতুন কিছু এলাকা দখল এবং 10 লাখ ফিলিস্তিনি বাসিন্দাকে তাদের ঘর ছাড়া করা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রত্যক্ষ সমর্থনে পরিকল্পনাটি চূড়ান্ত হয়েছে বুধবার। টাইমস অফ ইসরায়েল জানায়, অভিযানে অন্তত 5টি আইডিএফ ডিভিশন অংশ নেবে। পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে গাজার কেন্দ্রীয় এলাকাগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের পাশাপাশি নতুন করে বসতি স্থাপনের সুযোগ তৈরি হয়। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এই পরিকল্পনার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, গাজায় এখনও বহু ইসরায়েলি জিম্মি আটকা পড়ে আছে এবং এমন এক বড় অভিযান তাদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলবে। নেতানিয়াহুর চাপ সত্ত্বেও জামির জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করছেন না, কিন্তু এই সিদ্ধান্তকে ভয়াবহ ভুল হিসেবে দেখছেন। এই পরিকল্পনার বাস্তবায়নে বড় প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের অবস্থান। জেরুজালেম পোস্টকে দেয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসন এখনও অভ্যন্তরীণ আলোচনা চালিয়ে যাচ্ছে গাজা পরিস্থিতি নিয়ে। যুক্তরাষ্ট্র যদি মানবিক সহায়তা বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত নেয় তবে ইসরায়েলের সামরিক উদ্যোগে কিছুটা ধাক্কা লাগতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, গাজায় মানুষের জন্য খাদ্য ও মানবিক সহায়তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। এই সহায়তায় ইসরায়েলেরও সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, গাজা পুরোপুরি দখল করবে কিনা তা ইসরায়েলের সিদ্ধান্ত। তার বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্র এখনো সরাসরি কোনো সামরিক অবস্থান নিচ্ছে না, বরং মানবিক চাপে ফোকাস করছে।
তবে এই অভিযান বাস্তবায়িত হলে গাজার মানবিক সংকট চরম আকার ধারণ করতে পারে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই গাজায় খাদ্য সংকট, পানির অভাব ও বাস্তুহীনতার বিষয়ে উদ্বেগ জানিয়েছে। নতুন করে 10 লাখ মানুষের স্থানচ্যুতি এবং দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি সেই সংকটকে আরও ঘনীভূত করবে বলেই আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু গাজার জনজীবন নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্যদিকে নেতানিয়াহু যদি এই সামরিক পদক্ষেপে সফল হন, তবে তা তাকে অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে। কিন্তু জিম্মিদের জীবনের ঝুঁকি এবং আন্তর্জাতিক চাপ এই পুরো পরিকল্পনার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। ভারতের পোশাক ও তৈরি পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তে মার্কিন বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে ভারতীয় পোশাক শিল্প, আর সেই ফাঁক পূরণ করতে এগিয়ে আসতে পারে বাংলাদেশ। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের উপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকে নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম রপ্তানি গন্তব্য। ভারতীয় পণ্যের দাম বেড়ে গেলে মার্কিন আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজবে, যেখানে বাংলাদেশের পোশাক শিল্প নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে সুবিধা পাবে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সুযোগ কাজে লাগাতে হলে দ্রুত মান ও সময়নিষ্ঠ ডেলিভারির সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি সরকার ও উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে বিপণন, প্রচার, শুল্ক সুবিধা বজায় রাখা এবং নতুন ক্রেতা নেটওয়ার্ক গড়ে তোলার দিকেও মনোযোগী হতে হবে। ভারতীয় পণ্যে ট্রাম্পের চড়া শুল্ক খুলে দিতে পারে বাংলাদেশি পোশাকের বাজার, ধারণা বিশ্লেষকদের। মার্কিন শুল্কের নতুন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছে ভারতের তৈরি পোশাক খাত। যুক্তরাষ্ট্রে ভারতীয় পোশাকের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বড় মার্কিন ক্রেতারা অর্ডার স্থগিত করেছে। একই সঙ্গে তারা ভারতীয় প্রস্তুতকারকদের বাংলাদেশ ও ভিয়েতনামের মতো কম শুল্কের দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ভারতের শীর্ষ পোশাক প্রস্তুতকারক পাল গ্লোবালের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাপ ও কোলসের মতো মার্কিন ব্র্যান্ড সরাসরি তাদের জানিয়ে দেয় শুল্কের বাড়তি চাপ ভাগাভাগি করতে হবে, নইলে তারা উৎপাদন অন্য দেশে সরিয়ে নেবে। যুক্তরাষ্ট্রের সরবরাহ বজায় রাখতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার 17টি কারখানায় উৎপাদন স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, সব ক্রেতাই এখন ফোন করছে, সবাই চাইছে ভারত থেকে উৎপাদন সরিয়ে নেওয়া হোক। প্রাথমিকভাবে ভারত করমুক্ত সুবিধা পাওয়ার আশা করেছিল, কিন্তু নয়াদিল্লি ওয়াশিংটনের সম্পর্কের অবনতির কারণে এখন ভারতকে দিতে হবে 50% শুল্ক, যেখানে বাংলাদেশ ও ভিয়েতনামের জন্য তা 20% আর চীনের জন্য 30%। ভারত এই সিদ্ধান্তকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে। পাল গ্লোবালের প্রায় অর্ধেক ব্যবসা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। কিছু ক্রেতা শর্ত দিয়েছে, শুল্কের বোঝা ভাগ না নিলে তারা ভারত থেকে আর পণ্য নেবে না। একই পরিস্থিতির মুখোমুখি রিচাকো এক্সপোর্টসও। তারা এবছর যুক্তরাষ্ট্রে 11 কোটি 10 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে, যা সম্পূর্ণই ভারতে উৎপাদিত। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক দীনেশ রাহেজা জানিয়েছেন, তাদের 95% রাজস্বই আসে যুক্তরাষ্ট্রের রপ্তানি থেকে এবং এখন তারা নেপালের কাঠমান্ডুতে উৎপাদন সরিয়ে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন। শুধু পোশাক খাত নয়, শুল্কের প্রভাব পড়েছে ভারতের অন্যান্য রপ্তানি শিল্পেও। শীর্ষ জুয়েলারি ও ঘড়ি নির্মাতা টাইটান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক সুবিধা বজায় রাখতে কিছু উৎপাদন মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। আবার শীর্ষ প্রস্তুতকারক রেমন ইথিওপিয়ায় তাদের কারখানা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যেখানে মার্কিন শুল্ক মাত্র 10%। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও চীনের উপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতকে বিকল্প হিসেবে দেখেছিল। বিশেষত দক্ষিণ ভারতের তিরুপ্পুর দেশটির নিট পোশাক উৎপাদনের কেন্দ্র। মোট রপ্তানির 1/3 সরবরাহ হয় এখান থেকে, কিন্তু শুল্কের খবরে এই শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কটন ব্লসম ইন্ডিয়ার নির্বাহী পরিচালক নাভিন মাইকেল জন জানিয়েছেন, কিছু ক্রেতা অর্ডার স্থগিত করেছে, আবার কেউ কেউ শুল্ক কার্যকর হওয়ার আগেই দ্রুত চালান পাঠাতে চাইছে। তিরুপুর রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এন থিরুকুমারন জানিয়েছেন, এখানে কিছু পোশাকের দাম মার্কিন ক্রেতাদের জন্য মাত্র $1 আর টি শার্টের দাম $3.5 থেকে $5 মধ্যে। এসব পণ্যের ওপরও শিগগিরই 50% শুল্ক বসবে, যা ভারতের তৈরি পোশাক খাতের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্ব রাজনীতিতে চলছে বিপ্লব।
প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দাঁড়িয়ে আছে চীন, রাশিয়া, ভারত। ধারণা করা হচ্ছে বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে মানব সভ্যতা। একদিকে ভারত, রাশিয়া, চীন, অন্যদিকে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে খুব শীঘ্রই আলোচনায় বসতে সম্মত হয়েছেন ট্রাম্প ও পুতিন। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ছাড়াও স্থান করে নিতে পারে আমেরিকার নিষেধাজ্ঞা নীতি। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে মস্কো, চীন এবং ভারতের সাথে আইআরআইসি কাঠামো পুনরুজ্জীবিত করতে আলোচনা চলছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন রাশিয়ান তেল কেনার জন্য ভারতের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যা মোট 50%। একইভাবে চীনের উপরও 100% শুল্কের হুমকি দিয়েছেন। এই চাপ তিন দেশকে আরও কাছে এনেছে। বিশেষজ্ঞরা মনে করেন ট্রাম্পের আক্রমণাত্মক নীতি অনিচ্ছায় ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীদের একত্রিত করেছে। ব্রিক্স জোট এখন বিশ্বের 44% জিডিপি এবং 56% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একচেটিয়াত্ব ভাঙতে স্থানীয় মুদ্রায় লেনদেনের দিকে এগিয়ে চলেছে। রাশিয়া চীন দ্বিপক্ষীয় বাণিজ্যের 1/3 এখন ইউয়ানে হচ্ছে। ভারত রাশিয়া তেল বাণিজ্য রুপি ও রুবেলে। ব্রিক্স পে নামের একটি ব্লকচেইন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, বিশ্বকে এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ডলারের মাধ্যমে না যায়। বিশেষজ্ঞরা মনে করেন আমেরিকার বৈশ্বিক আধিপত্যের ভিত্তি দুর্বল হচ্ছে। বৈশ্বিক জিডিপিতে যুক্তরাষ্ট্রের অংশ 50% থেকে কমে মাত্র 15% হয়েছে। 2010 সালে একজন ইতিহাসবিদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমেরিকান আধিপত্য 2025 সালের মধ্যে শেষ হতে পারে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক চ্যালেঞ্জ আমেরিকার নেতৃত্বের ভিত্তি নড়িয়ে দিচ্ছে। আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলো আর নীরব দর্শক নেই। তারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বেশি প্রতিনিধিত্ব ও ন্যায্য অধিকার দাবি করছে। G20-তে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি এই পরিবর্তনের প্রমাণ। গ্লোবাল সাউথ গত 20 বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির 80% অবদান রেখেছে এবং তাদের বৈশ্বিক জিডিপির অংশ 24% থেকে 40% এর বেশি হয়েছে। বিশ্ব এখন আর একক পরাশক্তির নিয়ন্ত্রণাধীন নেই। চীন, রাশিয়ার সীমাহীন অংশীদারিত্ব, ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং মধ্যম শক্তিগুলোর উত্থান নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। আন্তর্জাতিক বিষয়াবলী এক মেরুকেন্দ্রিক থেকে বহু মেরুকেন্দ্রিক সিস্টেমে স্থানান্তরিত হচ্ছে, যেখানে ক্ষমতা আরও বিতরণ করা। তবে এই জোটের নিজস্ব সমস্যাও রয়েছে। চীন ভারত সীমান্ত বিরোধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ। কিন্তু আমেরিকার একতরফা চাপ তাদের ঐক্যবদ্ধ করছে। আরআইসি এর সাফল্য মূলত ভারত চীন সম্পর্কের উন্নতির উপর নির্ভরশীল। যদিও কোনো আনুষ্ঠানিক জোট বা প্রতিরক্ষা চুক্তি নেই, কিন্তু সাধারণ চাপ তাদের সমন্বয় সাধনে বাধ্য করছে। 2025 সালে বিশ্ব রাজনীতির মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত। পশ্চিমা আধিপত্যের যুগ শেষ হয়ে নতুন বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সূচনা হচ্ছে। এই পরিবর্তন শান্তিপূর্ণ হবে নাকি সংঘাতময় তা নির্ভর করবে বড় শক্তিগুলোর বুদ্ধিমত্তা ও সংযমের উপর। এই পরিবর্তনকাল অসুস্থ লক্ষণের জন্ম দিতে পারে, যেমনটা গ্রামসি বলেছিলেন। মূল প্রশ্ন হচ্ছে, নতুন এই বিশ্ব ব্যবস্থা কি বেশি ন্যায্য ও স্থিতিশীল হবে নাকি আরও বেশি অস্থিরতার জন্ম দেবে? বিশ্ব এখন একটি ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা আগামী দশকগুলোর জন্য আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি নির্ধারণ করবে। সামরিক হুমকির জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের হামলার কড়া জবাব দেবে তারা, জানিয়েছে পাকিস্তান। যুক্তরাজ্যের সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত আবার হামলা চালালে এবার ভারতের গভীরে প্রবেশ করে এর জবাব দেওয়া হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান ভারতের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম, আর এবার হামলা শুরু হবে পূর্ব দিক থেকে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া। দুই দেশের এই উত্তেজনা শুরু হয় এপ্রিলের পেহেলগাম হামলার পর, যেখানে অন্তত 26 জন পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে। এর জেরে মে মাসের শুরুতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করে ভারত। জবাবে পাকিস্তানও চালায় অপারেশন বুনিয়ান মারসুস, যেখানে ভারতের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্যবস্তু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে 87 ঘণ্টা ধরে চলা এই সংঘাত।
পাকিস্তান এই অভিযানে নিজেদের ঐতিহাসিক সামরিক বিজয় দাবি করে এবং সেনাপ্রধান আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, জেনারেল চৌধুরীর বক্তব্য মূলত ভারতের যে কোনো উস্কানির জবাবে শক্তিশালী প্রতিরোধের বার্তা। তিনি যে পূর্বাঞ্চল বলেছেন তাতে ভারতের অর্থনৈতিক কেন্দ্র যেমন কলকাতা, জামশেদপুর, রাঁচি, বোকারো, রাউরকেলা, ভুবনেশ্বর ও পাটনার মতো শহর অন্তর্ভুক্ত। এসব এলাকায় রয়েছে শিল্পাঞ্চল, জ্বালানি কেন্দ্র, বন্দর ও গুরুত্বপূর্ণ আইটি ও ডেটা হাব। একজন সামরিক বিশ্লেষক বলেন, এসব স্থানে হামলা মানে দাঁড়ায় এবারের গোলাগুলি শুধু সীমান্তের গোলাগুলিতেই সীমাবদ্ধ নয় পাকিস্তান, ভারতের গভীরেই শুরু হবে হামলা। পাকিস্তান মনে করছে নয়াদিল্লি আরেকটি অপারেশন সিঁদুর চালানোর প্রস্তুতিতে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এটি ভিত্তিহীন অভিযোগ, সাজানো সন্ত্রাসী নাটক ও পাকিস্তানকে হেয় করার প্রচেষ্টা। পাকিস্তান আবারও তাদের অবস্থান স্পষ্ট করেছে যে তারা শান্তিপ্রিয় রাষ্ট্র, তারা চায় আঞ্চলিক স্থিতিশীলতা, তবে সতর্কবার্তা দিয়ে বলেছে শান্তিকে কেউ যেন দুর্বলতা হিসেবে না দেখে, কারণ প্রয়োজন হলে পাকিস্তান কৌশলগত শক্তি প্রয়োগে দ্বিধা করবে না। अटूट प्रतिबद्धता का प्रतीक है। And we haven't even started yet. ভারত দীর্ঘদিন ধরে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করত যুক্তরাষ্ট্রকে, কিন্তু সেই সম্পর্ক এখন শত্রুতায় রূপ নিয়েছে। আর ট্রাম্পের নানামুখী যুদ্ধ খেলায় আপাতত সবচেয়ে বেশি নাজেহাল অবস্থা ভারতের। এদিকে ভারতের উপর যুক্তরাষ্ট্র যে কৌশলী বোমা নিক্ষেপ করেছে তাতে পাকিস্তানে চলছে উল্লাস। ভারতের জন্য শুল্ক হার 50% করার পর বিষয়টা ভয়ঙ্কর ধাঁচের বোমা নিক্ষেপের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো। স্বভাবতই ভারতের এই নাজুক অবস্থায় পাকিস্তান জুড়ে সুখের অনুভূতি বইছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নয়াদিল্লির ওপর যুক্তরাষ্ট্রের ক্ষোভের বড় কারণ রাশিয়া থেকে তেল আর অস্ত্র কেনাকাটাই। এছাড়া ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ আরো উদার অবস্থা দেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ভারত এসব ব্যাপারে সহজে ছাড় দেওয়ার পাত্র নয়। রাশিয়া থেকে তেল আমদানির পক্ষে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিও প্রকাশ করে। তারই পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের রপ্তানি পণ্যের শুল্ক হার 50% করেছে। এই ঘোষণা ভারত জুড়ে হতবিহ্বল অবস্থান তৈরি করেছে। এর জন্য অবশ্য বিজেপি সরকার কম দায়ী নয়। ভারতের জনমানসে নরেন্দ্র মোদী সরকার গত 1.5 দশকে এরকম ধারণা তৈরি করে রেখেছে যে তাদের সঙ্গে ওয়াশিংটনের দৃঢ় কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। এমনও বলা হয়েছে, চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সব সরকার ভারতকে চায় এবং সেই বন্ধুত্বের ভালো মূল্য দিতেও প্রস্তুত তারা। এদিকে কিছুদিন আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হোয়াইট হাউসেও আমন্ত্রণ ভারতের জন্য বিশেষ অস্বস্তিকর ছিল। আইয়ুব খানের পর পাকিস্তানের কোন সেনা প্রধানের হোয়াইট হাউসে এরকম খাতিরের নজর নেই। ধারাবাহিক এসব ঘটনায় ভারতীয় মনস্তত্ত্বে একের পর এক চোট লেগেছে। তার আগে যুদ্ধবন্ধে ট্রাম্পের হস্তক্ষেপ আর কাশ্মীরের ভাগ্য নির্ধারণের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশে পাকিস্তানের নীতি নির্ধারকদের উচ্ছ্বাস গোপন নেই এখন। গত জুনে সেনাপ্রধান মুনির ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষেও মতামত দিয়ে ফেলেছেন। প্রশ্ন উঠতে পারে, যুক্তরাষ্ট্র, ভারত আর পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক ত্রিভুজে এরকম ওলটপালট ঘটছে কেন? এদিকে গণচীনের সীমান্তবর্তী কাচিনের জনসংখ্যার 2/3 খ্রিস্টান ও প্রচুর চার্চ আছে এখানে। যুক্তরাষ্ট্র হয়তো এখন মনে করছে এসব অঞ্চলকে পুরোপুরি চীনের প্রভাবে ছেড়ে রাখা এক অর্থে চীনকে নিরুদ্বেগ রাখা। কাচিনের খনিজ পেতে ওয়াশিংটন KIA ও কেন্দ্রের সামরিক জান্তা উভয় পক্ষের কাছেই প্রস্তাব পাঠিয়েছে। মিয়ানমারের সঙ্গে শুল্ক নিয়েও আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের। ট্রাম্প সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইংকেও বাণিজ্য বিষয়ে দর কষাকষিতে আহ্বান করেছিলেন। সেই চিঠিতে এও ছিল, মিয়ানমার চাইলে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারে। তার মানে দেশটিকে ট্রাম্প আর বিচ্ছিন্ন করে রাখতে চাইছেন না। এটা নিশ্চয়ই মিয়ানমারের গণতন্ত্রপন্থীদের জন্য একটা কূটনৈতিক বিপর্যয়। তবে যুক্তরাষ্ট্রের নতুন মিয়ানমার মিশনকে অতি উচ্চাভিলাষীও মনে হচ্ছে, কারণ কাচিনের খনিজ পরিশোধিত হয় চীনে, ফলে সেটা যুক্তরাষ্ট্রের পক্ষে চট করে পাওয়া বেশ কঠিন। আবার কাচিন গেরিলারা খনিপণ্য ভারত বা থাইল্যান্ডের পথ ধরে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারবে, সেরকম যোগাযোগ ব্যবস্থাও নেই এসব অঞ্চলে। মোদী সরকার অবশ্য বলছেন, ট্রাম্পই পুরো আমেরিকা নয়, বরং সম্পর্কের ওপর বর্তমানে কালো ছায়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তারা রাশিয়া থেকে কেনাকাটা কমাবে না বলেও জানাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া থেকে তেল কেনা মানে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সহায়তা করা।
এরকম বাকযুদ্ধের মধ্যে আসন্ন দিনগুলোতে ভারত যুক্তরাষ্ট্রে কূটনৈতিক উত্তেজনা আরো বাড়বে, এক পর্যায়ে নতুন করে আপোষরফাও হতে পারে। তবে ভারতের বিরোধী দলগুলো চলতি অবস্থার সুযোগ বেশ ভালোভাবে নেবে বলে ধারণা করা যায়। আপাতত মোদী সরকারের জন্য সময়টা বেশ অস্বস্তিকর। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের তাড়াতাড়ি গুটিয়ে আনতে বাধ্য হয়ে বিজেপি তাদের জনসমাজের ক্ষুব্ধ ক্ষুধার কাছে বেশ হেনস্থা হয়েছে ইতিমধ্যে। আর এখন ট্রাম্প পরোক্ষে বিজেপিকে রাজনৈতিক অর্থনৈতিকভাবেও মুশকিলে ফেলেছেন শুল্ক হার অবিশ্বাস্য উচ্চতায় নিয়ে। নতুন কি কূটনৈতিক চাল ট্রাম্পের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা এখন দেখার বিষয়। আলাস্কায় আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খোদ মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পর থেকেই বিশ্বের নজর এই বৈঠকের দিকে। এই বৈঠকে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ নয়, আন্তর্জাতিক বাণিজ্য, শুল্ক নীতি ও ভূরাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 8 আগস্ট ট্রাম্প ঘোষণা করেছেন আলাস্কায় পুতিনের সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে বিশেষ এক চুক্তির প্রস্তাব দেবেন, যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময় ও স্থান নিশ্চিত করেনি। আন্তর্জাতিক কূটনীতির এই পদক্ষেপকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে বিশ্ব। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে ক্রমশ উত্তেজনাকর হলেও ট্রাম্প পুতিন সম্পর্কের এই নতুন ধাপ আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। 2019 সালে জাপানের G20 সম্মেলনে তাদের বৈঠক হয়েছিল। তবে তৎকালীন সময় বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত দ্বন্দ্ব যথেষ্ট তীব্র ছিল। এবার এই আলাস্কার বৈঠকে তারা কোনো প্রগতির সূচনা করতে পারেন কিনা সেটাই এখন প্রশ্ন। এই ঘোষণার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন আলাপে ছিলেন। দুই দেশের এই দ্বিপাক্ষিক আলাপকে আন্তর্জাতিক মহল বিশেষ গুরুত্বপূর্ণ বলে মূল্যায়ন করছে, কারণ ভারত রাশিয়া সম্পর্ক এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন এই বৈঠকে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ভারতের স্পষ্ট অবস্থান, তেল আমদানিতে ভারত একক নয়, বহু দেশ এই কাজ করছে। সুতরাং একমাত্র ভারতকে শাস্তি দেওয়া অন্যায় ও অযৌক্তিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার প্রকাশ্যে কড়া ভাষায় জানিয়েছেন, দেশের কৃষক, জেলে ও দুগ্ধ চাষীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপোষ হবে না। প্রয়োজনে চরম মূল্য দিতে হলেও তিনি সেই সিদ্ধান্তে অনড় থাকবেন। এই বার্তায় স্পষ্ট হয়েছে, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির চাপে মোদী সরকার সরতে রাজি নয়। আর্থিক বিশ্লেষকরা বলছেন, ভারতের উপর এই শুল্ক আরোপ কেবল নয়াদিল্লিকে প্রভাবিত করছে না, বরং আন্তর্জাতিক বাজারেও পাল্টে যেতে পারে শক্তির ভারসাম্য। রাশিয়া থেকে তেলের আমদানি অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ, ভারতও তার অন্যতম। ট্রাম্প প্রশাসনের পদক্ষেপগুলো এই ভারসাম্যকে নাড়া দিচ্ছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কা দিতে পারে। তবে ভারতের বহুমুখী কূটনীতি এখনো জোরদার। মোদী সরকার রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ও উন্নত করতে কাজ করে যাচ্ছে। এই কৌশল ট্রাম্পের চাপ মোকাবেলায় ভারতের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে যথেষ্ট প্রভাব ফেলবে। ইউক্রেন যুদ্ধের অবসান, নতুন বাণিজ্য চুক্তি ও নিরাপত্তা সমঝোতা এসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হলে তা বিশ্ব রাজনীতির নতুন রূপরেখা নির্ধারণে ভূমিকা রাখবে। তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে অনেককে, কারণ আগের মতোই এই বৈঠক শেষ পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে আনবে কিনা সন্দেহের উদ্রেক করছে বিশ্লেষকরা। 3 বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সফল হয়নি। এবার আলাস্কার বৈঠকেও সাফল্যের আশা ও আশঙ্কা একই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে 15 আগস্টের এই মুখোমুখি বৈঠক শুধু ট্রাম্প ও পুতিনের মধ্যকার নয়, ভারত আমেরিকা রাশিয়া সম্পর্কের ভবিষ্যতও এখানে নির্ধারিত হতে পারে। কূটনৈতিক মহলে এখন প্রশ্ন, বৈঠকের পর এই 3 দেশের মধ্যে সমীকরণ কেমন রূপ নেবে? শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।